অ্যাডমিশন 25 ব্যাচের বাচ্চারা যারা অল্প সময়ে সরল রেখার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো আজকে আমরা সরল রেখার টোটাল 15টি টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপগুলো কমপ্লিট করলেই তোমরা ভার্সিটি পরীক্ষায় সকল প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা, যেগুলো সরল রেখা চ্যাপ্টার থেকে আসবে। সো দেখো, আমরা ক্লাসে চলে যাই। আমাদের হচ্ছে টাইপ 1-এ প্রথম যে টাইপ সেটা হচ্ছে, দেখো যে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় থেকে পোলার আমরা কিন্তু প্রত্যেকে জানি যে কার্তেশীয় থেকে পোলার যদি আমরা বের করতে চাই, অর্থাৎ আমরা কিন্তু জানি, দেখো যে কার্তেশীয় হচ্ছে এক্স ওয়াই, কার্তেশীয় হচ্ছে এক্স ওয়াই, ওকে। আর পোলার বিন্দুর স্থানাঙ্ক, পোলার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর আর থেটা। এখন খেয়াল করো, আমাদের যদি এক্স আর ওয়াই এর মান দেওয়া থাকে, আর আর থেটার মান বের করতে বলে, তাহলে আমরা কিন্তু জানি যে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা। এবার দেখো নাম্বার 2, আমরা যদি থেটার মান বের করি, তো থেটার মান বের করার জন্য বিভিন্ন চতুর্ভাগের থেটার মানগুলো বিভিন্ন হয়, এটা আমরা প্রত্যেকেই জানি, তাই না? বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন হয়। যেমন আমরা যদি বলি যে প্রথম, অর্থাৎ থেটার মান যদি ত্রিভুজের ভেতরে হয়, তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই মানটা ত্রিভুজের ভেতরের মান, এটা শুধু মনে রাখবা। এখন আমরা প্রথম চতুর্ভাগে হলে থেটার মান কি হবে, দ্বিতীয় হলে কি হবে, তৃতীয় চতুর্ভাগে কি হবে, চতুর্থ চতুর্ভাগে কি হবে, সবগুলোই তোমাদের বেসিকটা আগে আমি আলোচনা করে নিব। দেখো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টাইপ। খেয়াল করো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে তুমি এক্স ওয়াই একটা পয়েন্ট নিলা, তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে মূল বিন্দু, তাই না? তাহলে এখান থেকে দেখো, এটা হচ্ছে আর, আর এই অংশটুকু হচ্ছে থেটা। আবার তুমি এখান থেকে বলতে পারো যে এখান থেকে এই অংশটুকু হচ্ছে থেটা, অর্থাৎ থেটা হচ্ছে কয়টা পাবা? দুইটা, একটা ঘড়ির কাঁটার বিপরীতে আর একটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখান থেকে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ প্রথম কোণটা বের করি, যে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে আমাদের থেটার মানটা কি হবে? দেখো যে থেটা ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে মান। দেখো, এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীতে মান, তাই না? ঘড়ির কাঁটার বিপরীতে থেটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার যদি তুমি দিকে বের করো, দিকে হচ্ছে, দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে দিকে। তাহলে এটা দেখো তো ঘড়ির কাঁটার দিকে, তাহলে পুরোটা হচ্ছে কত বলো তো? 2π। 2π থেকে তুমি যদি ভেতরের মানটা বাদ দিয়ে দাও, তাহলে কি পাবা? বাইরের মানটুকু পেয়ে যাবা না? তাহলে এই ক্ষেত্রে এই থেটার মানটা কি হচ্ছে দেখো তো? 2π মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা। এখন আমরা কিন্তু জানি, যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে কোণের মান কি হবে? নেগেটিভ, তাহলে কোণের মানটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। এইভাবে আমরা দ্বিতীয় চতুর্ভাগও বের করতে পারি, তৃতীয় চতুর্ভাগও বের করতে পারি, তারপরে চতুর্থ চতুর্ভাগও কিন্তু বের করতে পারি। তো এই যে প্রথম চতুর্ভাগ নিলাম, দেখো আমরা একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে 1-1, এই যে 1-1 এর হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা যদি বলি আর এর মান, তাহলে আর এর মান কি হচ্ছে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট ওভার 2। এবার তুমি যদি থেটার মান বের করো, তাহলে কি হচ্ছে? ট্যান ইনভার্স 1/1, অর্থাৎ ওয়াই বাই ওয়াই, তাহলে কত হচ্ছে বলো তো? π/4, 45 ডিগ্রি। কারণ আমরা জানি ট্যান ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি মান। আর এখানে থেটার মানগুলো মূলত রেডিয়ানে নিবা, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীতেই কিন্তু নিবা। ঘড়ির কাঁটার বিপরীতে অপশানগুলো দেখবা, যে অপশানে যদি পজিটিভ মান দেওয়া থাকে তাহলে কি করবা? ঘড়ির কাঁটার বিপরীতে নিবা। আর অপশানে যদি নেগেটিভও মান দেওয়া থাকে তাহলে বিপরীতও নিয়ে দেখবা, যদি বিপরীত না হয় তাহলে দিকে হবে। আর ঘড়ির কাঁটার দিকে নিতে হলে কোণের মানগুলো মাস্ট বি কিন্তু নেগেটিভ থাকবে। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এটা হয়ে গেল প্রথম চতুর্ভাগ কমপ্লিট। এবার খেয়াল করো, এগুলো সূত্র তোমরা জানো, আমি সবগুলো সূত্র আলোচনা করছি না, জাস্ট কিভাবে বের করবা এটা আমি দেখাবো। দেখো, এটা কোন চতুর্ভাগ বলো তো? এটা তৃতীয় চতুর্ভাগে না? তাহলে আমরা চিত্রটা আগে যদি নিই, তৃতীয় চতুর্ভাগ মনে করো এটা হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3। তাহলে এখান থেকে তুমি কি কি পাচ্ছ বলো তো? এই যে এটা আর এটা পাচ্ছ, তাই না? তাহলে এটা হচ্ছে -1 মডুলাস, আর এটা হচ্ছে মাইনাস রুট ওভার 3 মডুলাস, তাই না? তাহলে এখন আমরা যদি কোণের মানটা বের করি, প্রথম কোণের মানটা যদি বের করতে চাই, কোণের মানটা কতটুকু হবে বলো তো? এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে না, কারণ ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে থেটা ইকুয়াল, প্রথমে এই জায়গা থেকে এই অংশটুকু কত বলো তো? পাই না? তাহলে এখান থেকে বলতে পারি না, এটা হচ্ছে পাই প্লাস ত্রিভুজের ভেতরের মান। আর আমরা কিন্তু জানি যে ত্রিভুজের ভেতরের মান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই এর মান কত? রুট ওভার 3।
দেখো -√3 ডিভাইডেড বাই -1, এটা তার সাথে মডুলাস দিয়ে দিলাম, তাই না? তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ যে পাই প্লাস tan ইনভার্স √3। √3 মানে কত বলো? √3 মানে পাই বাই 6, 30 ডিগ্রি মান, না সরি 60 ডিগ্রি মান, তাহলে পাই/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই/3 60 ডিগ্রি মান। তাহলে টোটাল তুমি কি পাচ্ছ? 4π/3। এটা হচ্ছে আমাদের থিটার মান। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এটা কিভাবে বের করলাম আমরা? ঘড়ির কাঁটার বিপরীতে বের করলাম। ঘড়ির কাঁটা বিপরীত, তো ম্যাক্সিমাম মান ঘড়ির কাঁটার বিপরীতেই থাকে। তাহলে দেখো, যদি আমাদের কার্তেশীয় থেকে পোলার বের করতে বলে, তাহলে আমরা বের করতে পারবো তো, তাই না? বের করতে পারবো না? এবার যদি তুমি মনে করো এই মানটাই তুমি ঘড়ির কাঁটার দিকে বের করবা, তাহলে কি হবে? দিকে হলে কতটুকু হচ্ছে কোণের মান একটু খেয়াল রাখো। এখান থেকে শুরু করে এই পর্যন্ত থিটা। তুমি যদি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসতা, তাহলে পাই পর্যন্ত আসতা। এখন পাই থেকে ত্রিভুজের ভেতরের মানটা মাইনাস, তাহলে এখান থেকে দেখো পাই মাইনাস ত্রিভুজের ভেতরের মান। আবার যেহেতু তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছো, তাই জন্য এখানে কি হবে? মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি যে মাইনাস এই অংশটুকু পাচ্ছি, তাই না? তাহলে কতটুকু হচ্ছে দেখো তো, 3π - π, তাহলে 2π। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2π/3। এই হচ্ছে আমাদের উত্তর, যদি তুমি ঘড়ির কাঁটার দিকে নাও। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে চতুর্থ চতুর্ভাগেও আমরা মানটা বের করতে পারি। তাহলে দেখো, যদি কার্তেশীয় মান দেওয়া থাকে, পোলার মান বের করতে বলে, তাহলে আমরা পোলার মানটা খুব সহজেই কিন্তু বের করতে পারি। এবার দেখো টাইপ 1 এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয়। পোলার থেকে কার্তেশীয়, অর্থাৎ পোলার মান দেওয়া থাকবে, মানে আর থিটা দেওয়া থাকবে, তোমাকে কার্তেশীয় মান মানে এক্স আর ওয়াই এর মান, এই মানটা বের করতে হবে। তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি এটা, যে এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল হচ্ছে কি আর সাইন থিটা, এটা, তাই না? তাহলে এখন বলো তো আর এর মান কত? আর এর মান হচ্ছে 4, কস থিটার মান কত? π/3। তাহলে এখন বলো যে কস π/3 মানে কত? 4 × π/3 মানে 60 ডিগ্রি, তাই না? তাহলে cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখান থেকে কত পাচ্ছ? 2। এটা x এর মান। এবার তুমি যদি y এর মান বের করো, তাহলে দেখো 4 sin π/3। তাহলে এখান থেকে পাচ্ছ 4 sin 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। তাহলে এখান থেকে পাচ্ছ কত? √3/2। তাহলে এখান থেকে পাচ্ছ 2√3। তাহলে এটা হচ্ছে y এর মান। এই হচ্ছে আমাদের পোলার থেকে কার্তেশীয় মান নির্ণয়। যদি আমাদের পোলার মান দেওয়া থাকে, কার্তেশীয় মান বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যে এক্স ইকুয়াল আর কস থিটা আর ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ, যে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু পোলার এবং কার্তেশীয় এই মানটা কিন্তু থাকেই। এটা তোমরা জানো, একাডেমিকে তোমরা পড়ে আসছো, যে অনেক গুরুত্বপূর্ণ টাইপ। এবার দেখো টাইপ 2। টাইপ 2 নিয়ে আমরা আলোচনা করি, যে টাইপ 2তে পোলার ও কার্তেশীয় সমীকরণ। টাইপ 2তে কি আছে? পোলার ও কার্তেশীয় সমীকরণ। তাহলে এখান থেকে খেয়াল করো, 1 নম্বরে আমরা যেটা পাচ্ছি, যে এখান থেকে এক্স ওয়াই মান দেওয়া আছে, মানে এটা কি? কার্তেশীয় সমীকরণ। এটাকে আমরা কি করব? পোলার সমীকরণে কনভার্ট করে নিব। তাহলে এখানে দেখো যে x² + y² তার সাথে আবার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2a² xy। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি দেখো তো, x² + y² মানে কি? r² তার সাথে আবার স্কোয়ার, আর এখানে 2a²। এবার x এর যদি আমরা মান বসাই দিই, তাহলে আর cos থিটা। এবার বলো তো y এর যদি আমরা মান বসাই দিই, তাহলে আর sin থিটা। এটা আমরা পাচ্ছি। এবার একটা জিনিস লক্ষ্য রাখো তো, r × r গুণ করলে কি হয়? r²। আর এখানে কি পাচ্ছ? r⁴। তাহলে এটার সাথে এটা একটা কাটাকাটি করতে পারো না, তাহলে এখানে থাকে কত বলো তো? r² থাকে। আর এখানে আমরা a² রাখলাম। এবার দেখো তো 2 sin থিটা cos থিটা, এটা থাকছে না? তাহলে আমরা লাস্ট ফিনিশিং এ কি পাচ্ছি বলো তো? এখানে r² থাকলো, এখানে থাকলো a²। এবার বলো 2 sin থিটা cos থিটা, এই পুরোটার মান কি বলো তো? sin 2 থিটা। এটা আমাদের থাকছে না? sin 2 থিটা। কি বুঝতেছো ব্যাপারটা? এটা দেখো পোলার সমীকরণ। এই সমীকরণে xy যুক্ত কি মান কোথাও আছে? তোমরা বলো তো, আছে কি? নাই। তাহলে পোলার সমীকরণ মানে কি? মানে সেখানে xy যুক্ত মান কিন্তু থাকবে না। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে দেখো আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল কার্তেশীয় সমীকরণ দেয়া ছিল, এখান থেকে আমরা কি করলাম? পোলার সমীকরণটা বের করে নিলাম।
এবার দেখো 2 নাম্বার যে প্রশ্ন, 2 নম্বরে দেখো তোমাকে পোলার সমীকরণ দেয়া আছে, তোমাকে বের করতে হবে কি কার্তেশীয় সমীকরণ। তাহলে পোলার সমীকরণ মানে কি, আর আর থিটা যুক্ত মান দেওয়া আছে। কার্তেশীয় সমীকরণ মানে এক্স ওয়াই যুক্ত তোমাকে মান নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে আর ইকুয়াল এ সাইন থিটা। এখন কার্তেশীয় সমীকরণ যেহেতু, সেহেতু আমাদের এই পোলার সমীকরণটা থেকে আর আর থিটাটাকে উঠাইতে হবে, যে কোনো উপায়ে তোমাকে উঠাইতেই হবে, বুঝতেছ? তাহলে এখন দেখো আমরা যদি সাইন থিটাটাকে উঠাইতে চাই, তাহলে আমরা উভয় পক্ষে যদি আর দিয়ে গুণ করি, সাইন থিটার সাথে যদি আর গুণ আকারে নিই, তাহলে এটা উঠে যায় না? বলো তো, ব্যাপারটা দেখো তো। তাহলে যদি তুমি এটাকে উঠাই দাও, তাহলে দেখো তো আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার আর সাইন থিটা, এটা আমরা পাচ্ছি না? পাচ্ছি তো, তাই না? এবার বলো এখান থেকে আমরা কি পাই, আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার আর সাইন থিটা মানে কি বলো তো? আর সাইন থিটা মানে আমরা কি পাচ্ছি, ওয়াই পেয়ে যাচ্ছি না? বলো, আর সাইন থিটা মানে ওয়াই। তাহলে এখন এই যে এইটা আর এর পরিবর্তে আমরা কি মান উঠাইতে পারি না? আমাদের যেহেতু কার্তেশীয় বলেছে, মানে কি এক্স আর ওয়াই যুক্ত মান নিয়ে আসবো না আমরা। তাহলে আর স্কোয়ারের পরিবর্তে বলতে পারি না আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার ওয়াই। কি বুঝতেছো ব্যাপারটা? কারণ আমরা কিন্তু জানি যে আর ইকুয়াল কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর কে যদি স্কোয়ার করো তাহলে রুট ওভার উঠে যায়। দেখো এটা কিন্তু আমাদের উত্তর। এখানে দেখো তো এই যে সমীকরণটা পেয়েছো, এখানে কি কোনো আর আর থিটা যুক্ত মান আছে? নাই। তাহলে এটাই আমাদের উত্তর। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে দেখো আমাদের যদি পোলার সমীকরণ দেওয়া থাকে, কার্তেশীয় সমীকরণ বের করতে বলে, মানে আমরা সেখান থেকে আমরা এক্স ওয়াই যুক্ত মান কনভার্ট করব। আর যদি আমাদের কার্তেশীয় দেওয়া থাকে, পোলার বের করতে বলে, তাহলে এক্স ওয়াইটাকে উঠিয়ে আমাদের আর আর থিটা যুক্ত মানে কনভার্ট করতে হবে। আশা করি পোলার আর কার্তেশীয় সম্পর্কে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো, এবং এই টপিকটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, পোলার এবং কার্তেশীয়। কি বুঝতেছো? এবার আমরা চলে যাব টাইপ 3। এখানে আমরা যে টপিকগুলো পাচ্ছি খেয়াল করো। টাইপ 3 দিকে দেখো, দূরত্ব নির্ণয়। তো যেটা বলেছিলাম যে এক্স অক্ষ থেকে দূরত্ব একটা বিন্দুর বা ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব। তো এখান থেকে টাইপটা মনে রাখো যে পি অফ এক্স ওয়াই বিন্দু হতে, পি অফ এক্স ওয়াই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব ইকুয়াল হচ্ছে মডুলাস অফ ওয়াই। আবার হচ্ছে পি অফ এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব ইকুয়াল হচ্ছে মডুলাস অফ এক্স। কি বুঝতেছ? দেখো পি অফ এক্স ওয়াই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব মডুলাস অফ ওয়াই, পি অফ এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব মডুলাস অফ এক্স। অর্থাৎ একটা বিন্দু থেকে যদি একটা অক্ষের দূরত্ব বের করতে বলে, এক্স অক্ষের দূরত্ব মানে ওয়াই এর মান, ওয়াই অক্ষের দূরত্ব মানে এক্স এর মান, কিন্তু দূরত্ব তো নেগেটিভ হতে পারে না, এই জন্য সেখানে মডুলাস আমরা দিব। কি ক্লিয়ার তো বিষয়টা, তাই না? তো এখন দেখো এখান থেকে আমাদের যে প্রশ্নটা বলেছে যে ওয়াই অক্ষ ও 7.2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এটা দ্বারা কি বোঝানো হয়েছে, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। এটা কি না, আসলে আমাদের কি চেয়েছে দেখো, ওয়াই অক্ষ এত বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। একটু ভালো করে প্রশ্নটা বুঝবা। দেখো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব সমান। কি কনসেপ্ট ক্লিয়ার? দেখো ওয়াই অক্ষ ও 7.2 মানে এই দুইটা থেকে এর দূরত্ব। তাহলে আমরা কি করব, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। তাহলে কার মান বের করতে বলেছে? এ এর মান বের করতে বলেছে। তাহলে এখন আমরা যদি এটাকে আলাদা করে বের করি, তাহলে কি পাচ্ছি দেখো, যে ওয়াই অক্ষ হতে A5 বিন্দুর দূরত্ব, আমি একটু শর্টকাটে লিখছি, বিন্দুর দূরত্ব। তাহলে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব হলে কি হবে, মডুলাস অফ এক্স এর মান এ। আবার দেখো 7.2 থেকে A5 বিন্দুর দূরত্ব, এত থেকে এত বিন্দুর দূরত্ব, তাহলে রুট ওভার আমরা এখান থেকে সূত্র অ্যাপ্লাই করে দেব, a-7 তার সাথে স্কোয়ার যোগ 5 - 2 তার সাথে স্কোয়ার। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন আমাদের প্রশ্নতে বলেছিল যে এর দূরত্ব আর এর দূরত্ব হবে সমান। তাহলে আমরা যদি এদের দূরত্বটা সমান বলতে পারি, তাহলে আমরা কি করতে পারি, এখন দেখো যে আমরা যদি এটা আর এটা সমান বলে দিই, তাহলে প্রশ্ন মতে এটা ইকুয়াল এটা আমরা বলতে পারি।
তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, a মাইনাস 7 স্কোয়ার প্লাস হচ্ছে 5 মাইনাস 2 মানে কত 3, তার সাথে স্কোয়ার, তাহলে কত পাচ্ছ 9। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে এটা যদি হয় তাহলে রুট ওভার, দেখো এখানে দেখো তো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে না, তাহলে আমরা ফর্মুলা বসাই দিই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর ওখানে যা ছিল প্লাস 9 এটা থাকলো ইকুয়াল, এবার এখানে কি থাকছে মডুলাস অফ a। এবার আমরা যদি রুট ওভারটা উঠাইতে চাই তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিব। যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে আমাদের ফলাফলটা কি আছে, এখানে রুট উঠে গেল, তাহলে a স্কোয়ার মাইনাস 14a, আর এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে 58 ইকুয়াল হচ্ছে a স্কোয়ার, কারণ এটাকে বর্গ করে দিলাম। এখন বলো তো উভয় পক্ষ থেকে আমরা কি এটা বাদ দিতে পারি না, এটা বাদ হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 14a ইকুয়াল হচ্ছে 58, খেয়াল করো a প্লাস 58, এটাকে যদি তুমি ডান দিকে পার করো কি হবে, মাইনাস হয়ে যাবে না, তাহলে এখানে আছে মাইনাস, ডান দিকে পার করলে হবে মাইনাস, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসটা আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। এখন আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাব, এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে আমাদের এর মানটা কিন্তু চলে আসছে। কি বুঝতেছো ব্যাপারটা, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এখানে যেটা বলেছিল ওয়াই অক্ষ ও এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান হলে এর মান কত, তো আমাদের হচ্ছে এখানে যেহেতু আমাদের এমসিকিউ মানগুলো আসবে মূলত এমসিকিউর জন্য, তখন তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে যে মধ্যবর্তী দূরত্বগুলো সমান দিয়ে এর মান বাম পক্ষে বসিয়ে ডান পক্ষটা অপশান টেস্ট করতে পারো, কারণ অপশানের যদি দেখো যে একটা করে মান আছে তাহলে অপশান টেস্ট করলে দ্রুত চলে আসবে আর পুরোটাই সলভ করতে হবে না। অর্থাৎ মনে করো যে এমসিকিউ এর জন্য তোমরা কি করবা, এই যে দেখো মডুলাস অফ a ইকুয়াল এটার এটা কি 7, দেখো এইটা আর এটা সমান ছিল না, এটার এটা কি ছিল সমান ছিল না, তুমি এর জায়গায় মানগুলো বসাবা, বাম পক্ষ ডান পক্ষ যেটার জন্য মিলবে সেটাই উত্তর, তুমি এটাও করতে পারো। আবার যদি মনে করো যে আমি ডিটেলসে বের করব, তুমি ডিটেলসে বের করতে পারো, সেটা তোমার সুবিধা। কি বুঝতেছো ব্যাপারটা, তাহলে আশা করি এই দূরত্ব টাইপ এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো ভাই সরলরেখা থেকে খুবই সিম্পল প্রশ্ন আসবে ভার্সিটির জন্য, বাট এগুলো কিন্তু দাগাইতেই হবে, এগুলো ভুল করা যাবে না। এইগুলো যদি তুমি ভুল করো তাহলে তো আরও যে কিছু চ্যাপ্টার আছে সেগুলো তো তুমি ভুল করে ফেলবা। সো এই জন্য ম্যাথ নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই, আমি তোমাদের যে টপিকগুলো দেখাই দিব, যেগুলো পড়াই দিব, শুধু এই টপিকগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবা। তখন আমার কথা মনে পড়বে যে না ভাই বলেছিল, এগুলোই কমন পেয়েছি। আমি শুধু তোমাদের এই রিপ্লাইটাই শুনতে চাই, তোমরা আমার সাথে থাকো, আমার পেজ ফলো করো, আমার পেজ শেয়ার করে দাও, তোমরা আমার ইউটিউবে ক্লাসগুলো দেখো, এই ক্লাসগুলো থেকেই তোমাদের এনাফ চান্স পাওয়ার জন্য। কি বুঝতেছো, এবার আমরা পরবর্তী টাইপে চলে যাই। দেখো টাইপ 4, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, যে অন্তবিভক্তকরণ ও বই বিভক্তকরণ। সূত্রটা আমরা সবাই জানি তাই না, আমরা কিন্তু সবাই জানি, তারপরেও আমি সূত্রটা তোমাদের একটু দেখাই দিই, তারপরে প্রশ্নটা আমি সলভ করে ফেলবো। তো দেখো যে মনে করো দুইটা বিন্দু, একটা বিন্দু এ x1 y1 আর একটা বিন্দু হচ্ছে বি, এই দুইটা বিন্দু দ্বারা গঠিত রেখাংশ হচ্ছে এবি। এবার এবি রেখাংশকে কোনো একটা বিন্দু মনে করো সি অফ এক্স হয়, এই বিন্দু m/n অনুপাতে এটাকে সি বিন্দুতে অন্তবিভক্ত করবে। অন্তবিভক্ত কেন, কারণ এটা ভেতরে বিভক্ত করেছে, যদি ভেতরে বিভক্ত করে তাহলে অন্তবিভক্ত, যদি বাইরে বিভক্ত করে তাহলে বহির্বিভক্ত। যেমন দেখো বহির্বিভক্ত ব্যাপারটাও দেখি, মনে করো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এটাকে বাইরে বিভক্ত করলো সি অফ এক্স হয়। এখন এখানে অনুপাতটা কোনটা হবে, অনুপাত হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এম আর এখান থেকে এটা হচ্ছে এন। কি বুঝতেছো ব্যাপারটা, দেখো মূল বিন্দু ছিল আমাদের এবি বিন্দুকে, এবি বিন্দু দ্বারা গঠিত রেখাংশকে বাইরে বিভক্ত করেছে, এটা হচ্ছে বহির্বিভক্ত, আর এটা হচ্ছে অন্তবিভক্ত ফরম্যাট। এখন অন্তবিভক্ত যে বিন্দুতে বিভক্ত করেছে, আমাদের যদি সেই বিন্দুটা বের করতে বলে, অর্থাৎ আমাদের এক্স আর ওয়াই এর মানটা বের করতে বলে, তাহলে এক্স এর মানের সূত্র হচ্ছে, দেখো জাস্ট শর্টকাটে মনে রাখবা ব্যাপারটা, যে অনুপাতটা দেয়া থাকবে, এই অনুপাতের যোগফলটা আমরা নিচে লিখবো m+n। এই অনুপাতটায় আমরা আবার লবে উঠাই দিব, তাহলে লবে দেখো তো m+n উঠাই দিলাম, জাস্ট একটু
আমরা সিস্টেম অনুসরণ করব, সেটা হচ্ছে কি, এখানে এম লিখে একটু ফাঁকা দিয়ে প্লাস এন আমরা কাছাকাছি বসাই দেব। এবার আমরা কার মান বের করবো বলো তো? আমরা এক্স এর মান বের করতেছি না? তো যখন আমরা এক্স এর মান বের করছি তখন আমরা এখানে গুণ করব x2 আর এখানে আমরা গুণ করব x1। এটা হচ্ছে এক্স এর মানের ফর্মুলা। এবার যখন তুমি ওয়াই এর মান বের করবা সেম প্যাটার্নেই থাকবে, যে এখানে m প্লাস এন, এখানে আবার m প্লাস এন। এবার কার মান বের করতেছো? ওয়াই এর মান, তখন এখানে গুণ করবা y2, এখানে গুণ করবা y1। দেখো আমাদের কিন্তু এক্স ওয়াই বের হয়ে গেল, তাই না? এটা কার ক্ষেত্রে? অন্তবিভক্ত বিন্দু নির্ণয়। এবার তুমি যদি মনে করো যে আমরা হচ্ছে বহিঃবিভক্তের ক্ষেত্রে বিন্দু বের করব, তাহলে বহিঃবিভক্তের ক্ষেত্রে একই ফর্মুলা, শুধুমাত্র এখানে যে প্লাসগুলো আছে না, প্লাসের জায়গাগুলোতে মাইনাস হয়ে যাবে। প্লাসের জায়গাগুলোতে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে তুমি এখানে বলতে পারো m মাইনাস এন এম x2 মাইনাস এন x1। এবার যখন তুমি y এর মান বের করবা তাহলে m মাইনাস এন এম y2 মাইনাস এন y1। এটা হচ্ছে আমাদের বহিঃবিভক্ত বিন্দু নির্ণয়ের ফর্মুলা। তাহলে আশা করি তোমরা যে অন্তবিভক্ত বিন্দু নির্ণয়ের সূত্র এবং হচ্ছে বহিঃবিভক্ত বিন্দু নির্ণয়ের সূত্র এটা তোমরা জানতে পেরেছো, বুঝতে পেরেছো। এবার এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, আমরা এই প্রশ্নটা এখন সলভ করব। তো এখানে কি দিয়ে আছে দেখো, এখানে বলা আছে 2, 3 এবং 9, 10 বিন্দু দুইটির সংযোগ রেখাকে যে বিন্দু, অর্থাৎ বিন্দু বের করতে বলেছে, মানে এক্স ওয়াই 1:2 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে আমরা যদি এখন এক্স এর মান বের করি তাহলে আমরা জানি অনুপাতের যোগফলটা নিচে হয়ে যাবে, তাহলে 1 + 2। এবার দেখো কার মান বের করতেছো? এক্স এর। তাহলে এক্স এর মানটা আমরা গুণ করে দিব, তাহলে এখানে বের হবে কি x2। দেখো এখানে যদি গুণ করো x2 তাহলে এখানে কি হচ্ছে 9, এখানে গুণ হচ্ছে কত 9, আর এটার সাথে গুণ হচ্ছে কত x1 হচ্ছে কত 2। তাহলে এটা আমরা x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পাচ্ছে কত দেখো 3, আর এখানে 9 + 4, তাহলে 9 + 4 তাহলে কত হচ্ছে 13। আমরা x এর মান পেয়ে গেলাম। এবার যদি তুমি y এর মান বের করো তাহলে আমাদের ফর্মুলা কি হবে দেখো, যে 1 + 2। এবার y এর মান বের করতেছো মানে প্রথমে গুণ হবে কি y2, তাহলে y2 এর মান কত 10 ইন্টু y1 এর মান কত 3। তাহলে এখানে তুমি কি পাচ্ছ 10 আর হচ্ছে 6, তাহলে কত 16 ডিভাইডেড বাই 3, তাহলে কত হচ্ছে 16। এখানে হচ্ছে 16/3। তাহলে আমরা y এর মান কিন্তু এটা পাচ্ছি। এটাই কিন্তু আমাদের উত্তর। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে আমাদের যদি অন্তবিভক্ত বিন্দু বের করতে বলে আমরা কিন্তু খুব সহজেই, যদি শুধু ফর্মুলাটা তোমার মনে থাকে, তুমি এটা বের করতে পারবা। টাইপ 4 এর খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ, সেটা হচ্ছে দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ x অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, আবার y অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে। এই টাইপের যদি ফর্মুলা হয় তাহলে আমরা এখান থেকে একটা সূত্র জাস্ট মনে রাখবো, যে x অক্ষকে যদি বিভক্ত করে তাহলে অনুপাত হচ্ছে, অর্থাৎ x অক্ষকে আমরা এখানে এভাবে লিখতে পারি যে x অক্ষকে বিভক্তকারী অনুপাত অর্থাৎ m/n - y1/y2 এটা। আর যদি হচ্ছে y অক্ষকে বিভক্তকারী অনুপাত আমরা বের করি তাহলে এখানে হচ্ছে -x1/x2। কি বুঝে গেল বিষয়টা? দেখো যদি আমরা হচ্ছে x অক্ষকে বিভক্তকারী অনুপাত বের করি তাহলে অনুপাতটা হবে -y1/y2। যদি y অক্ষকে বিভক্তকারী অনুপাত আমরা বের করি তাহলে অনুপাতটা হচ্ছে -x1/x2। কি কনসেপ্ট ক্লিয়ার? তো বুঝতে পেরেছো ব্যাপারটা? অনুপাতের ফলাফল, এই যে ফলাফলটা যদি পজিটিভ আসে তাহলে হবে অন্তবিভক্ত, আর ফলাফলটা যদি নেগেটিভ আসে তাহলে হবে বহিঃবিভক্ত। জাস্ট এটা মনে রাখবা, যদি বিভক্তকারী অনুপাত বের করতে বলে ফলাফল যদি পজিটিভ আসে অন্তবিভক্ত করবে, ফলাফল যদি নেগেটিভ আসে তাহলে বহিঃবিভক্ত করবে। কি বুঝতেছো? তাহলে এখান থেকে দেখো আমাদের বলেছে এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। x অক্ষ বলেছে না, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী -y1, তাহলে y1 কত -1 ডিভাইডেড বাই দেখো y2, তাহলে y2 কত 9। তাহলে আমরা এখানে ফলাফল পাচ্ছি কত 1/9। তাহলে আমাদের অনুপাত হচ্ছে দেখো যে m/n ইকুয়াল হচ্ছে 1:9। এটা হচ্ছে অনুপাত। এবার এখানে ফলাফলটা কি আসলো? পজিটিভ আসলো না? যদি পজিটিভ আসে তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতো, এটা হচ্ছে অন্তবিভক্ত। কি করেছে?
অন্তবিভক্ত করেছে। কি বুঝতেছো ব্যাপারটা? ফলাফল যদি পজিটিভ আসে তাহলে কি হবে? অন্তবিভক্ত। আর ফলাফল যদি নেগেটিভ আসে তাহলে কি হবে? বহিবিভক্ত। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা খুবই 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 ইম্পর্টেন্ট টাইপ, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই টাইপটা কমন পেয়ে যাবা, এটা তোমরা দেখবা। তাহলে এবার আমরা পরবর্তী টাইপে চলে যাই। আমাদের পরবর্তী টাইপ দেখো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। অর্থাৎ একটা চতুর্ভুজের 3টা বিন্দু দেয়া থাকবে, আমাদের চতুর্থ বিন্দুটা বের করতে হবে। চতুর্থ বিন্দুটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্ন দেয়া আছে এবি আর ডি, তিনটি এবিসিডি রম্বসের শীর্ষবিন্দু, তবে চতুর্থ বিন্দু সি এর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে যেহেতু একটা রম্বস বলেছে, মনে করো এটা একটা রম্বস, এই রম্বস হচ্ছে এ, এটা হচ্ছে 2 5, এটা দেওয়া আছে বি, এটা হচ্ছে 5 আর হচ্ছে 9, সি বিন্দু এটা দেওয়া নাই, এটা বের করতে হবে। আর এটা ডি বিন্দু 6 8, এটা দেওয়া আছে। বলা আছে দেখো যে বিন্দু 3টি এবিসিডি রম্বসের শীর্ষবিন্দু হয়, তবে চতুর্থ বিন্দু সি বের করতে হবে, অর্থাৎ এই বিন্দুটা বের করতে হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট একটু শর্টকাটে আমরা বের করে ফেলবো, যে যদি চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের চতুর্থ বিন্দুটা বের করতে বলে, তাহলে আমরা হচ্ছে বিপরীত বাহুগুলো ধরে আমরা বের করব। দেখো আমরা কিন্তু জানি এটা যেহেতু রম্বস, তাহলে রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই কি হয়? সমান হয় না। অর্থাৎ তার বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয় না। দেখো তো, এই বাহু আর এই বাহুটা সমান, আবার এই বাহু আর এই বাহুটা কি হয়? সমান হয়। তাহলে আমরা বিন্দুগুলোকে তুলনা করব। এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা যদি বলি যে এই বিন্দুতে x এর মান কত? 2, তাহলে এই বিন্দুতে x এর মান কত? 6, তাহলে 2 ছিল 6 হয়েছে। তাহলে 2 থেকে 6 হতে কতটুকু মান বৃদ্ধি পেয়েছে? বেড়েছে কত? 4, এটা বৃদ্ধি পেয়েছে না? তাহলে এখানে যেটা x এর মান তার সাথে এই 4টা যোগ করে দাও। তাহলে 5 এর সাথে যদি 4 যোগ করো তাহলে এখানে x এর মান কত হবে? 9। কি বুঝলা বিষয়টা? এবার দেখো 5 ছিল, এখান থেকে লক্ষ্য রাখো, এখানে y এর মান 5, এখানে y এর মান হয়েছে কত? 8, তাহলে বৃদ্ধি পেল কত? 3। তাহলে এখানে y এর মান যত আছে এর সাথে এই মানটা যোগ করে দাও। তাহলে 9 এর সাথে যদি 3 যোগ করো তাহলে এখানে ফলাফলটা কত? 12। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। কি বুঝা গেল? আমরা কি করব? বিন্দুগুলোকে কম বেশি হিসাবে আমরা তুলনা করব। এখানে যা ছিল যদি এখানে কমে তাহলে এখানে আমরা মাইনাস করব, যদি এখানে বাড়ে তাহলে এখানেও আমরা বাড়াই দিব। তাহলে এইভাবেই কিন্তু আমরা চতুর্থ বিন্দুটা আমরা বের করতে পারবো। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তুমি যদি মনে করো এই দিক থেকে এই দিক বাড়াবা, তাও হবে। দেখো 2 ছিল 5 হয়েছে, কত বেড়েছে? 3, তাহলে 6 এর সাথে 3 যোগ করলে কত হয়? 9। দেখো 5 ছিল 9 হয়েছে, তাহলে যোগ করেছো কত? 4, তাহলে 8 এর সাথে যদি 4 যোগ করো তাহলে হবে 12। কি ক্লিয়ার তো? চতুর্থ বিন্দু বের করতে পারবা তো তোমরা এখন, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এটা। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী টাইপে। দেখো ক্ষেত্রফল সংক্রান্ত। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা ক্ষেত্রফল যদি বের করি, শর্টকাট ফর্মুলায় আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে আমরা প্রথম বিন্দু x এর মান ও y এর মান যা থাকবে তার নেগেটিভ, মানে তার নেগেটিভ বলতে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উভয় পক্ষে যোগ করে দেব। অর্থাৎ এখানে +3 আসে না, তাহলে -3 আমরা উভয় পক্ষে যোগ করব। তাহলে -3 যদি উভয় পক্ষে যোগ করি তাহলে এখানে -3 x এর মান, এখানে +3 আছে, এখানেও -3 যোগ হবে, এটার সাথে -3 এটার সাথে -3। এখন ফলাফল কত হচ্ছে দেখো তো, আমরা যদি যোগ করি তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে কত হবে? -4। এটা যদি যোগ করা হয় 2, এটা যদি যোগ করা হয় 1, এটা যদি যোগ করা হয় -5। এখন আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ। এবার দূরে মাইনাস কাছে, দূরে মাইনাস কাছে। এবার কথা হচ্ছে যে দূরে কি? দেখো এই যে তুমি 4টা ফলাফল পেয়েছো না, প্রথমটা বাতিল, মানে এখানে যা থাকবে এটাকে বাদ দিয়ে এর অপোজিট চিহ্নগুলো x এর আর y এর মান এদিকে যোগ করে দেবো আমরা। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো দূরে মাইনাস কাছে, তাহলে হাফ থাকলো। দূরে বলতে কি? এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা সব থেকে দূরে না, এটা দূরত্ব, এদের গুণফল। তাহলে -4 -5, তাহলে কত হচ্ছে? 20, সূত্রের মাইনাস। এবার কাছে বলতে এই দুইটার গুণফল হচ্ছে কাছে, তাহলে 2 × 1, তাহলে কত হচ্ছে? 2, তার সাথে মডুলাস। তাহলে 20 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত হয়? 18, 18কে যদি 2 ভাগ করো তাহলে কত হচ্ছে? 9 বর্গ একক। এটাই আমাদের উত্তর। তবে এখানে একটু সতর্ক থাকবা, দেখবা যে উত্তর 9, এই জন্য কয়ে মনে করো শুধু 9 দেওয়া আছে, ক্ষয়ে দেওয়া আছে 9 বর্গ একক। তাহলে তুমি কি করবা? শুধু 9 দেখে দাগায় দিও না, 9 বর্গ একক অর্থাৎ ক্ষেত্রফলের একক যদি দেওয়া থাকে, এককে যে অপশানটা থাকবে সেটা কিন্তু দাগাইতে হবে।
কি কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে। যদি আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে বলে তাহলে শুধু দূরে মাইনাস কাছে। চতুর্ভুজ যদি বলে, মনে করে একটা সামান্তরিক হতে পারে, বর্গ হতে পারে, আয়ত হতে পারে, মনে করে এ বি সি ডি, এটা একটা সামান্তরিক, এর ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে যদি এরকম থাকে, তুমি যে কোনো ইচ্ছা মতো 3টা বিন্দু নিয়ে ক্ষেত্রফল বের করবা, আর এটাকে শুধু দূরে মাইনাস কাছে বের করবা, তাহলে আমাদের কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কারণ দেখো, একটা ত্রিভুজ এখানে 2টা ত্রিভুজে বিভক্ত হয়েছে না, তাহলে একটার ক্ষেত্রফল যদি বের করতে পারো, সেটাকে 2 দ্বারা গুণ করলে পুরোটাই চলে আসছে না। তাহলে শুধুমাত্র দূরে মাইনাস কাছে, কারণ এটাকে যদি 2 দিয়ে গুণ করো 2 কেটে যায়, তাহলে শুধুমাত্র দূরে মাইনাস কাছে, তাহলে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল কমপ্লিট হয়ে যাবে। তুমি বের করতে পারবা ইজিলি। দেখো, খুব সহজ একটা টাইপ না, বাট এই টাইপটা কিন্তু পরীক্ষায় অ্যাভেলেবল। কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু আসবে। শুধু আমাদের একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করতে হবে। শুধু না বুঝে পুরো বই তুমি পড়লা, সব কিছু কমেন্ট পেলা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখাইতে পারলে না, তাহলে কি লাভ হলো? কিছু লাভ হবে কি বলো? কিচ্ছু লাভ হবে না। সো আমরা কি করব? আমরা যেগুলো গুরুত্বপূর্ণ টাইপ, যেগুলো অল্প সময়ে আমরা বের করতে পারবো, যেগুলো আমরা লিখে আসতে পারবো, সেই টাইপগুলো পরীক্ষাতে আসবেই। এই রকমের টাইপগুলোই আমরা বেশি বেশি করে পড়বো, কারণ আমাদের সময় খুব কম। অল্প সময়ের মধ্যে দেখো, আর একটা মাত্র মাস তোমরা টাইম পাচ্ছ, এই একটা মাসের মধ্যেই তোমাদের কাভার করতে হবে এবং তোমাদের পরীক্ষার হলে গিয়ে বসতে হবে। এবার দেখো টাইপ 6, সমরেখ সংক্রান্ত, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, সমরেখ টাইপ। এখানে কি বলেছে দেখো, 3টা বিন্দু দেওয়া আছে, বলেছে বিন্দুত্রয় সমরেখ। তাহলে সমরেখ ব্যাপারটা কি? সমরেখ মানে হচ্ছে এই যে 3টা বিন্দু এ বি সি, 3টা বিন্দু একটা রেখার উপর অবস্থিত, এটা হচ্ছে সমরেখ। তাহলে যদি 3টা বিন্দু একটা রেখার উপর অবস্থিত হয়, সেটা যদি সমরেখ বের করতে বলে, তাহলে আমরা 2টা কন্ডিশনে বের করব। সেটা হচ্ছে ঢালদ্বয় সমান, অর্থাৎ এবি এর ঢাল ইকুয়াল হচ্ছে বিসি এর ঢাল, এটা একটা কন্ডিশন, ঢালদ্বয় সমান। নাম্বার 2, দেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে 0। এই 2টা কন্ডিশনে আমরা বের করতে পারি। এবি এর ঢাল আর বিসি এর ঢাল সমান, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 0। কি কনসেপ্ট ক্লিয়ার? তো যে কোনো একটা দিয়ে তুমি বের করবা। তাহলে এখানে যেটা বলেছে দেখো, এই যে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দুত্রয় সমরেখ। তাহলে যদি সমরেখ হয়, তাহলে আমরা বের করতে পারি যে এর ঢাল আর এর ঢাল সমান। অথবা এখানে যেহেতু 0 0 আছে, তাহলে আমরা দূরে মাইনাস কাছে বের করলে হয়ে যাচ্ছে না? তাহলে এখান থেকে যদি তুমি দূরে মাইনাস কাছে বের করো, তাও কিন্তু আমাদের হয়ে যাবে। অথবা তুমি যদি ঢাল দিয়ে বের করো, তাহলে দেখো আমরা বের করতে পারি যে এবি এর ঢাল ইকুয়াল হচ্ছে বিসি এর ঢাল। এই 2টা ঢাল দিয়ে যদি বের করো, তাহলে কি হবে দেখো, এ আর বি, এটাকে ধরলাম এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এবি এর ঢাল যদি বের করো, 1 - 2 ডিভাইডেড বাই a - a স্কোয়ার। আর বিসি এর ঢাল তাহলে 0 - 1 0 - a। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, এখানে হচ্ছে -1, এখান থেকে যদি a কমন নাও, তাহলে a মাইনাস, তাহলে এখানে কি পাচ্ছ 1 - a, আর এখানে হচ্ছে -1 ডিভাইডেড বাই -a। তাহলে এখান থেকে বলো তো, এটা আর এটা কি হয়, কেটে যায়, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে থাকলো কত 1, আর এখানে -1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, -1 ইকুয়াল হচ্ছে 1 - a। তাহলে তুমি যদি এটাকে এইদিকে পার করো আর এটাকে এদিকে পার করো, তাহলে এর মান কত পাচ্ছ, এর মান হচ্ছে 2। তাহলে এর মান যদি 2 হয়, তাহলে কি হবে, সমরেখ হবে। তাহলে এখানে বের করতে বলেছে না যে এর মান কত হলে বিন্দুত্বয় সমরেখ হবে? খুব সহজে আমরা এটা বের করে নিতে পারি। কি কনসেপ্ট ক্লিয়ার? সমরেখ যদি থাকে, তাহলে তুমি ঢাল দিয়েও বের করতে পারো, ক্ষেত্রফল দিয়েও বের করতে পারো, এবং এই টাইপটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সমরেখ টাইপ অনেক গুরুত্বপূর্ণ। টাইপ 7-এ আমরা আলোচনা করব যে ভরকেন্দ্র সংক্রান্ত, অর্থাৎ খেয়াল করো, একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া থাকবে, আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এটা বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট টাইপ। দেখো যে আমরা কিন্তু প্রত্যেকে জানি যে এবিসি এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে জি, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো, অনেকেই কিন্তু আমরা ভুলে যাই যে ভরকেন্দ্র ব্যাপারটা কি। ভরকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করবে, সেটাই হচ্ছে ভরকেন্দ্র। আর একটা জিনিস মাথায় রাখবা যে এই ভরকেন্দ্র, এটা হচ্ছে জি অফ এক্স ওয়াই, ভরকেন্দ্র আর তার বিপরীত বাহুর অঙ্কিত মধ্যমা, এর অনুপাত হচ্ছে 2:1। এটা কিন্তু মাথায় রাখবা যে ভরকেন্দ্র এডি মধ্যমাকে
2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। জাস্ট কন্ডিশনটা একটু মনে রাখবা। এখন একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, একটা x1 y1, এটা দেখো x2 y2, এটা হচ্ছে x3 y3, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমাদের কি করতে হবে? ভর কেন্দ্র এটা বের করতে হবে। তাহলে আমরা যদি এই ভর কেন্দ্রটা বের করতে চাই, তাহলে ভর কেন্দ্রের ভুজ নির্ণয়ের সূত্র x হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। এটা ভর কেন্দ্রের ভুজ নির্ণয়ের ফর্মুলা। যদি আমরা y এর মান বের করি, আমাদের ফর্মুলা হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের কোটি নির্ণয়ের ফর্মুলা। তো একটা ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, আমাদের ভর কেন্দ্র বের করতে বলে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের তিনটা বিন্দু অলরেডি দেওয়া আছে, ভর কেন্দ্রটা বের করতে বলছে। তাহলে এখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা যদি x এর মান বের করি, তাহলে আমাদের মানটা কত হবে? দেখো 3 - 1 + 4 ডিভাইডেড বাই হচ্ছে 3, ডিভাইডেড বাই কত? 3। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো? আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি যে 6/3 মানে হচ্ছে কত? 2, তাই না? এরপরে দেখো 3 + 5 - 2 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে কত পাচ্ছি? এখানে দেখো 6/3 মানে হচ্ছে 2। তাহলে আমাদের ভরকেন্দ্র হচ্ছে, ভুজ হচ্ছে 2 আর 2, ভুজ হচ্ছে 2, কোটি হচ্ছে 2। কি বোঝা গেল? এখন এমনও হতে পারে যে একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু আর ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে হবে। অর্থাৎ এখান থেকে মনে করো যে আমাদের হচ্ছে জি এর মানটা দেওয়া আছে, জি এর মান হচ্ছে 2 2, এটা দেওয়া আছে। আমাদের এই তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে হবে, তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে হবে। অর্থাৎ আমাদের যে প্রথম বিন্দু, মনে করো এটা হচ্ছে 3 3, আর বি বিন্দু এটা আমাদের দেওয়া আছে -1 5, আমাদের হচ্ছে ভরকেন্দ্র দেওয়া আছে, আমাদের তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা জাস্ট ভরকেন্দ্রের ফর্মুলাই অ্যাপ্লাই করব যে ভরকেন্দ্রের ভুজ হচ্ছে কত বলো তো? 2, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে 2 ইকুয়াল, তাহলে 3 - 1 প্লাস x3 ডিভাইডেড বাই হচ্ছে 3। এখন আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে 6 আর এখানে -2 ইকুয়াল হচ্ছে x3। তাহলে আমরা x3 এর মান কত পাচ্ছি দেখো তো? x3 পাচ্ছি 4। যদি আমরা y এর মান দিয়ে বের করি, তাহলে আমরা বের করতে পারি, এখানে দেখো যে 2 ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 ইকুয়াল মানে ভরকেন্দ্রের কোটি 2 ইকুয়াল 3 + 5 + y3 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে হচ্ছে 6 আর এই জায়গায় দেখো 8, তাহলে -8, তাহলে -2 ইকুয়াল হচ্ছে y3। এই হচ্ছে আমাদের উত্তর। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকতে পারে, তার ভরকেন্দ্র বের করতে বলতে পারে, আবার হচ্ছে দুইটা বিন্দু আর ভরকেন্দ্র দেওয়া থাকবে, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে হবে, এটাও কিন্তু থাকতে পারে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আমরা পরের টাইপে চলে যাব। আমাদের পরের টাইপটা কি আছে দেখো? সরল রেখার সমীকরণ, অর্থাৎ একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ঢাল বের করতে হবে। তো আমরা কিভাবে ঢাল বের করতে পারি? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো এই প্রশ্নতে y = 4x + 3 দেওয়া আছে, সরল রেখাতে ঢালের মান কত? তো আমরা যখন ঢালের মান অর্থাৎ ঢাল বের করব, আমরা জাস্ট এই ফরম্যাটটা মাথায় রাখবো যে এখান থেকে y = mx + c। দেখো যে আমাদের যদি এরকম থাকে y = mx + c, তাহলে এইটাই হচ্ছে আমাদের ঢাল, এটাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে এখান থেকে ঢালের মান আমরা কত পাচ্ছি দেখো তো? 4। ঢালের মান কত পাচ্ছি? 4। অথবা তুমি এটাকে আরও একটা ভাবে লিখতে পারো, পুরো মানটাকে একদিকে তুমি যদি পার করো, অর্থাৎ যদি এভাবে নাও যে 4x - y + 3 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে যদি তুমি ঢাল বের করো, তাহলে ঢালের সূত্র -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। দেখো -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো? -4 ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ কত? -1। তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে থাকলো কত? 4। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে ঢাল কত পাচ্ছি আমরা? 4। তাহলে যদি একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকে, আমাদের যদি ঢাল বের করতে বলে, আমরা খুব ইজিলি ভাবে বের করতে পারি। তবে এই জায়গাতে তোমরা আরও একটা ব্যাপার মনে রাখবা যে সরল রেখার যে সমীকরণ, এই রেখার সমীকরণটি যে সরল রেখার সমীকরণ, এটা আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ সরল রেখার সমীকরণের বৈশিষ্ট্যগুলো, এইগুলোও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে সরল রেখার সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে চলকের ঘাত
চলকের ঘাত সর্বোচ্চ 1 হবে। এরপরে নাম্বার 2 যে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। দেখো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে একটা সরলরেখা সমীকরণ যদি দেয়া থাকে তাহলে চলকের ঘাত সর্বোচ্চ 1 হবে এবং এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। এই বৈশিষ্ট্য দুইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে সরলরেখার সমীকরণ হবে কি হবে না এই ব্যাপারটা তুমি ক্লিয়ার হবা। ওকে, তাহলে সরলরেখার সমীকরণ থেকে ঢাল নির্ণয় আমাদের কমপ্লিট। এবার আমরা চলে আসবো এখান থেকে। দেখো কি বলেছে, সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এদের মধ্যবর্তী খণ্ডিত অংশের সমীকরণটা বা দৈর্ঘ্যটা কি হবে এটা বের করতে বলেছে, তাই না? তো একটা জিনিস লক্ষ্য রাখো, মনে করো এটা একটা সরলরেখা, যে এটা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই অক্ষরেখার এটা একটা সরলরেখা। ওকে, এই সরলরেখাটা দেখো তো এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, তাই না? তো একটা সরলরেখা যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা অক্ষকেই ছেদ করবে তখন সেই রেখাটিকে আমরা বলতে পারি ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এটা যদি ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় তাহলে এই সমীকরণটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে 1। কি বুঝতেছ? এবার ছেদবিন্দুগামী সরলরেখার যে সমীকরণটা পেলা এক্স ডিভাইডেড বাই এ, এখান থেকে এর দূরত্বটা হচ্ছে এ, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে বি, অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে বি। কি বুঝতেছো ব্যাপারটা? তবে এখানে একটা বিষয় মাথায় রাখবা তোমরা, যে এই সমীকরণটা হবে কিন্তু অলওয়েজ এক্স আর ওয়াই এর সহগটা 1 হতে হবে। যদি এখানে অন্য কিছু থাকে এক্স ওয়াই এর সহগ তাহলে এটাকে কি করতে হবে জানো, নিচে ভাগ করে দিতে হবে। এই ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখবা। যেমন মনে করো এরকম আছে যে 2x/3 প্লাস হচ্ছে y/4 ইকুয়াল 1, এটা ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হবে। বাট যদি এক্স অক্ষের ছেদাংশ বা ওয়াই অক্ষের ছেদাংশ কত এটা যদি বের করতে বলে তাহলে আমরা যে কাজটা করব, যে আমরা জানি এক্স আর ওয়াই এর সহগ অলওয়েজ কত হবে, 1 হবে, কিন্তু এখানে তো 1 নাই, 2 আছে। তাহলে এটাকে আমরা এক্স ডিভাইডেড বাই 3/2 ওয়াই ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে এটা হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। এবার এখন একটা জিনিস খেয়াল করো, যদি ছেদ বিন্দু বের করতে বলে যে এক্স অক্ষের ছেদ বিন্দু, আমরা কিন্তু জানি যে এক্স অক্ষে ওয়াই এর মান কি হয় বলো তো, ওয়াই এর মান 0 হয়ে যায় না? তাহলে এখানে কি ছেদ বিন্দুটা a, 0 হয় না? এখানে 0, b হয়ে যায়, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করো, এখন এখান থেকে আমাদের বের করতে বলতে পারে যে এই যে বিন্দু দুইটা ছেদ করেছে এদের দৈর্ঘ্য মানে এবি এর মান। আবার তোমাকে এটাও বলতে পারে যে এখানে যে ত্রিভুজ তৈরি হলো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে বলো যদি তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু এবি। কারণ কি বলো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এবি। যেটা বের করতে বলবে সেটা আমরা বের করব। কি বুঝতেছো ব্যাপারটা? এবার আমরা এই প্রশ্নতে চলে আসি। তাহলে সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণের যে মূল কনসেপ্ট সেটা আমরা জেনে নিলাম, তাই না? এবার আমাদের প্রশ্নটা দেখি যে আসলে প্রশ্নটা আমাদের কি চেয়েছে। দেখো এই সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ এটাকে ছেদবিন্দুগামী রেখার সমীকরণে কনভার্ট করে নিব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 12। এবার দেখো আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে x ডিভাইডেড বাই 4 y ডিভাইডেড বাই 3 ইকুয়াল 1। এবার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য ব্যাপারটা কি দেখো, মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য ব্যাপারটা কি এটা একটু খেয়াল করো। এটা মনে করো a, তাহলে এটা ছিল কত 4,0, এটা হচ্ছে b, তাহলে এটা ছিল কত 0,3। এবার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য মানে এখান থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে এই মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে বলে মানে ab এর মান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো তুমি মধ্যবর্তী দূরত্ব অ্যাপ্লাই করবা না, এটা ইজিলি বের করবা, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এটা যদি হয় 4, এটা যদি হয় কত 3, তাহলে এটা কি অতিভুজ না? তাহলে আমরা কি এটা বলতে পারি না যে √3² প্লাস 4²? তাহলে কত পাচ্ছ, এটা হচ্ছে 5। 3² মানে হচ্ছে 9, 4² মানে 16, তাহলে 25কে √ওভার করলে কত হয় 5। আমাদের কমপ্লিট। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে খুবই ইম্পর্টেন্ট টাইপ এটা। যদি এখান থেকে বলতো যে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কত, হাফ ইন্টু 3 ইন্টু 4
তাহলে ক্ষেত্রফল কত হতো 6। কি বুঝতেছ? তাহলে এই টাইপটা অনেক অনেক ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপে, টাইপ 9। টাইপ 9-এ কি বলেছে দেখো, টাইপ 9 কি বলেছে দেখো, যে দুইটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ যদি করে, অর্থাৎ দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এই দুইটা সমীকরণ যদি একই সরল রেখা নির্দেশ করে, যদি একই সরল রেখা নির্দেশ করে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে এক্স এর সহগের অনুপাত, এক্স এর সহগের অনুপাত ইকুয়াল ওয়াই এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত অনুপাত ইকুয়াল ধ্রুবকের অনুপাত, ধ্রুবকের অনুপাত, অর্থাৎ তিনটাই কি হবে সমান। জাস্ট মনে রাখবা, কি মনে রাখবা, যে যদি দুইটা সমীকরণ একই সরল রেখা নির্দেশ করে, তাহলে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাত কি হবে, সমান হবে। জাস্ট একটাই কন্ডিশন, শুধু এই কন্ডিশনটা মনে রাখলেই এই অঙ্কটা ইজিলি পারবা, এবং এটা বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছে, কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতেছো? তাহলে এখান থেকে দেখো বলেছে প্রশ্ন কি, সি এর মান কত হলে এই রেখা ও এই রেখা সমীকরণ, দেখো রেখাদ্বয় একই সরল রেখা নির্দেশ করবে। তাহলে এক্স এর সহগ দেখো, এখানে এক্স এর সহগ কত 3 ডিভাইডেড বাই এখানে এক্স এর সহগ কত 6 ইকুয়াল এখানে ওয়াই এর সহগ কত 2, ওখানে ওয়াই এর সহগ কত 4 ইকুয়াল এখানে ধ্রুবক কত 4, ওখানে হচ্ছে সি। তাহলে এই অনুপাতগুলো কি সমান, তুমি যে কোনো একটা অংশ নিয়ে মান বের করতে পারো, যে কোনো একটা। তাহলে আমরা যদি এখন এখান থেকে প্রথমটা নিয়ে বের করি, যে 3/6 ইকুয়াল হচ্ছে 4/c, তাহলে এখান থেকে তুমি দেখো কত পাচ্ছ, যে 3c ইকুয়াল হচ্ছে 4 6 24, তাই না? তাহলে অতএব c ইকুয়াল 8, 3 8 24। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে সি এর মান কত হচ্ছে 8, সি এর মান কত হচ্ছে, সি এর মান হচ্ছে 8। তুমি যে কোনো একটা অনুপাত নিয়ে মান বের করতে পারো। যদি বলে দুইটি সরল রেখা একই সমীকরণ কন্ডিশন মেনে চলবে, কন্ডিশন হচ্ছে কি এক্স এর সহগের অনুপাত ইকুয়াল ওয়াই এর সহগের অনুপাত ইকুয়াল হচ্ছে কি ধ্রুবকের অনুপাত। কি বাচ্চা কাচ্চারা বুঝতে পারতেছো তো? সরল রেখা তোমাদের কাছে ইজি হচ্ছে তো, তাই না? অবশ্যই হতেই হবে, তাই না? কারণ আমরা একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করছি। আমাদের স্বপ্নটা কি বলো? আমাদের স্বপ্ন হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তাই না? অবশ্যই তোমরা পাবা। তোমরা পরিশ্রম করে যাও, যে কয়টা দিন সময় আছে শুধু কনফিডেন্স লেভেলটা বজায় রাখো, এবং তোমরা এগুলো এই টাইপগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, এবং আমি যে সাজেশনটা তোমাদের দিব এই টাইপগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবা এগুলোর বাইরে তোমাদের একটাও প্রশ্ন আসবে না, একটাও প্রশ্ন আসবে না, সব প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবা। শুনো, আসলে কি জানো, যে অ্যাডমিশানে প্রশ্নগুলো কমন পাওয়া যায়, কিন্তু আমাদের গ্যাপটা কোথায় থাকে জানো, যে আমরা হচ্ছে অল্প সময়ে অনেকগুলো এমসিকিউ যেহেতু সলভ করতে হবে, আমরা টাইম মেনটেন করতে পারি না। এটার জন্যই কিন্তু আমরা কি লিখে আসতে পারি না। কিন্তু আসলে পরীক্ষার হল থেকে বের হয়ে আমাদের কি মনে হয় প্রশ্নপত্র দেখে, যে এটা তো আমি পারতাম, এটা তো আমি পারতাম, কিন্তু এখন পারলাম না কেন? আসলে পরীক্ষার হলে ওই সময়ে না মাথায় অনেক প্রেশার থাকে, অনেক চাপ কাজ করে, যে আমার চান্স হবে কি হবে না, বা আমি পারবো কি পারবো না, বা এটা ভুল হয়ে গেল নাকি। এইটার জন্য কিন্তু আমরা অনেক ডিপ্রেশনে থাকি বলে আমাদের পরীক্ষাটা খারাপ হয়ে যায়। বাট ডিপ্রেশন করার কোনো কারণ নাই ভাই। তোমাদের কনফিডেন্স লেভেল সব সময় হাই রাখবা, যে আমি সব কিছুই পারবো, না পারলেও বলবা যে আমি সব কিছুই পারবো, দেখবা যে হয়ে গেছে অঙ্ক। কি বুঝতেছো ব্যাপারটা? এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী টাইপে। পরবর্তী টাইপটা কি দেখো, যে টাইপ 10 দুইটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ। এবার দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ দুইটা সরল রেখা দ্বারা যে কোণটা তৈরি হবে সেটা। তো অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের ফর্মুলা আমরা সকলেই জানি, যে tan θ ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন কথা হচ্ছে দেখো, এখানে অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্ত কোণটা যদি আমাদের শুধু বলে অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই অন্তর্ভুক্ত কোণ আমাদের হচ্ছে সূক্ষ্ম কোণও হতে পারে, আবার হচ্ছে স্থূল কোণও হতে পারে। দেখো সূক্ষ্ম কোণও হতে পারে, স্থূল কোণও হতে পারে। তো এখন কথা হচ্ছে সূক্ষ্ম কোণ কখন হবে আর স্থূল কোণ কখন হবে, এইটা যদি আমরা বের করতে পারি। তো এখন আমরা এখান থেকে দেখো m1 m2 এগুলো কি, এগুলো কিন্তু ঢাল, বুঝতেছো? যে প্রথম রেখার ঢাল m1, দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে m2। তুমি এটাকে সলভ করে যখন এখানে মনে করো পেয়ে গেলা p/q, আমরা পেলাম যে tan θ ইকুয়াল হচ্ছে p/q, এটা আমরা ধরে নিলাম যে আমাদের ফলাফলটা এরকম টাইপের আসলো। এখন তুমি যদি এই অবস্থায় প্লাস মান নিয়ে সলভ করো,
তাহলে তুমি যে কোণটা পাবা সেটা হবে সূক্ষ্মকোণ, সেটা হবে সূক্ষ্মকোণ। এবার তুমি যদি মাইনাস নিয়ে সলভ করো তাহলে তুমি যে কোণটা পাবা সেটা হবে কি স্থূলকোণ, সেটা হবে কি স্থূলকোণ। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে প্লাস মান নিয়ে পাবা সূক্ষ্মকোণ, মাইনাস মান নিয়ে পাবা স্থূলকোণ। আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কোণের মান কিন্তু বের হয়ে যাবে। ওকে, এবার দেখো আমাদের প্রশ্নতে চলে যাই। আমাদের প্রশ্নতে কি দেওয়া আছে খেয়াল করো। বলেছে এই রেখা এবং এই রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। কি কোণ? সূক্ষ্মকোণ। কি কোণ বলেছে? সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি পেলাম? সূক্ষ্মকোণ মানে প্লাস মান নিয়ে বের করবো, তাই না? তো আমরা সর্বপ্রথম এখান থেকে যদি আমরা ঢাল বের করি এমন, তাহলে বলো তো ঢালটা কি হবে? আমরা সূত্র জানি যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এখান থেকে যদি আমরা বের করি m2, তাহলে দেখো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাহলে পাচ্ছে কত? 1/2। আমরা এটা পেলাম, তাই না? এবার আমাদের দেখো আমাদের যে ফর্মুলা tan θ ইকুয়াল প্লাস মাইনাস, এখানেই কিন্তু আলাদা করব না আমরা। আমরা কি করব? টোটালটা সলভ করার পরে তাহলে আমাদের সূত্র কি ছিল? m1 তারপরে মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, এইটা আমাদের ছিল। আমরা সূত্র বসায় দিলাম, তাই না? তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো, যে বা tan θ ইকুয়াল, এখানে প্লাস মাইনাস থাকলো। ওকে, এবার লবে আমরা কি পাচ্ছি দেখো তো, যে এখানে লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 6। তাহলে এখানে 6 যদি হয় তাহলে 3কে ভাগ করলে 2, তাহলে -4 আর -3, -4 আর -3, তাহলে কত হচ্ছে? -7। এখানে পাচ্ছ -7, লব হয়ে গেল। এবার হরে চলে আসো। এখান থেকে দেখো এটা মাইনাস, প্লাস আর মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 6 লসাগু। তাহলে এখানে হচ্ছে 6 - 2, 6 - 2 মানে কত হচ্ছে? 4। তাহলে এখানে আমরা পাচ্ছি 4/6। তাহলে আমরা টোটাল সলভ করে পাচ্ছি যে tan θ ইকুয়াল প্লাস মাইনাস 6 কেটে গেল, তাহলে -7/4। এবার দেখো এটাকে সলভ করলে পাচ্ছ প্লাস মাইনাস 7/4। এটা আমরা পাচ্ছি tan θ মান। এখন আমাদের কি মান চেয়েছে বলো তো? এই যে প্লাস মাইনাস যদি মাইনাসের সাথে গুণ করো তাহলে এখানে কি হচ্ছে? প্লাস মাইনাস হয়ে যাচ্ছে না? এবার আমরা মূল মান পেয়ে গেছি, আমাদের সূক্ষ্মকোণ বের করতে বলেছে। তাহলে সূক্ষ্মকোণ আমরা কি জানি? যে আমাদেরকে হচ্ছে প্লাস দিয়ে মানটা বের করতে হবে। তাহলে আমরা প্লাস দিয়ে যদি মানটা বের করি তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে tan θ ইকুয়াল হচ্ছে 7/4, অতএব θ ইকুয়াল tan ইনভার্স 7/4। এইটাই আমাদের দেখো সূক্ষ্মকোণ হয়ে যাবে। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এটাই আমাদের কিন্তু সূক্ষ্মকোণের মান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এই টাইপটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এখন দেখবা যে ভাই এটা তো ক্যালকুলেটর ছাড়া আমরা মান বের করতে পারবো না, তাই না? তো এখানে ক্যালকুলেটর ছাড়া যে মান বের করতে পারবো না, ভার্সিটির জন্য এই টাইপেই থেকে যাবে। আদর্শ মান যেগুলো থাকবে যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 এরকম টাইপের মান থাকলে এখানে অপশানে ওই রকম আদর্শ মান যদি থাকে তাহলে থাকবে, তাহলে এটা তুমি বের করতে পারবা। আর যদি না থাকে তাহলে এভাবে উত্তর দেওয়া থাকবে। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে আমাদের এটা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপ। দেখো দুইটি সরল রেখা পরস্পর সমান্তরাল, সমান্তরাল হওয়ার কন্ডিশনটা কি? দুইটা সরল রেখা, একটা জিনিস খেয়াল করো, মনে করো এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, x প্লাস বিওয়াই প্লাস হচ্ছে c ইকুয়াল 0, এটা c1। আবার এটা দেখো x, এখান থেকে আমরা যেটা বলতে পারি যে x প্লাস বিওয়াই প্লাস হচ্ছে c2 ইকুয়াল হচ্ছে 0। এখন এই দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার কন্ডিশনটা কি? সমান্তরাল হওয়ার কন্ডিশনটা জাস্ট মনে রাখবা যে এখান থেকে আর এখান থেকে এই অংশটা ইকুয়াল হবে। ইকুয়াল বলতে কি? যে এখান থেকে আমরা যে ঢালটা বের করব m1, এখান থেকে যে ঢালটা বের করব আমরা m2, তাহলে কন্ডিশনটা হচ্ছে দুইটা সরলরেখা সমান্তরাল তখনই হবে যখন m1 আর m2টা কি হবে? সমান হবে। কি মনে থাকবা তো? কি মনে থাকবে তোমাদের যে দুইটি সরলরেখা সমান্তরাল কখন হবে? যখন ঢালদ্বয় কি হবে? সমান হবে। যখন ঢালদ্বয় কি হবে? সমান হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? কি বুঝতেছো তোমরা ব্যাপারটা? যে দুইটা সরলরেখা সমান্তরাল তখনই হবে যখন তাদের ঢালদ্বয় কি হবে? সমান হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, বলেছে কে এর মান কত হলে এই রেখা দুইটা সমান্তরাল হবে। তাহলে কে এর মানটা বের করতে বলেছে, তাহলে আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা এখন উত্তরটা বের করব। তাহলে এখানে দেখো এখান থেকে যদি তুমি m1 বের করো তাহলে কি হবে? -5/4। এবার এখান থেকে যদি তুমি m2 বের করো তাহলে m2টা কি হবে? -2/k।
এবার আমরা কিন্তু জানি যে যেহেতু সমান্তরাল সেহেতু ঢাল দুইটা সমান, তাহলে এখান থেকে বলতে পারো m1 ইকুয়াল m2। তাহলে m1 এর মান যদি বসাই দাও -5/4, m2 এর মান -2/k। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা এখান থেকে পাচ্ছি যে -5k ইকুয়াল -8, 5 মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে বাতিল, k ইকুয়াল 8/5। এটাই হচ্ছে আমাদের k এর মান। কি বুঝতেছো ব্যাপারটা, যে k এর মান যদি এটা হয় তাহলে এই রেখা দুইটা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই যে দুইটা সরল রেখা পরস্পর লম্ব হবে কখন। দেখো একই কনসেপ্ট, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ যে দুইটা সরল রেখা পরস্পর লম্ব হবে কখন। তাহলে লম্বটা কখন হবে এটা আমরা এখন দেখব। কে এর মান কত হলে এই রেখা দুইটি পরস্পর লম্ব হবে। তো পরস্পর লম্ব যদি হয় আমাদের মাথায় রাখতে হবে m1 ইন্টু m2 ইকুয়াল -1, অর্থাৎ ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে রেখা দুইটি পরস্পর লম্ব হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা m1 এর মানটা বের করি তাহলে m1টা কত দেখো তো, শুধুমাত্র 2, -x সহগ ডিভাইডেড বাই মাইনাস এখানে y এর সহগ হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা বলি m2 তাহলে কত হচ্ছে -3/k, এটা হচ্ছে m2। এবার আমরা কিন্তু জানি যে m1 ইন্টু m2 ইকুয়াল -1 হতে হবে, তাহলে k এর মান বের করতে বলেছে। তাহলে দেখো 2 ইন্টু -3/k ইকুয়াল হচ্ছে কত, -1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -6 ইকুয়াল হচ্ছে -k, অতএব k ইকুয়াল হচ্ছে কত, 6। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কে এর মান কত হলে এই রেখা দুইটি পরস্পর কি হবে, লম্ব হবে। তাহলে কে এর মান কত, 6। যদি কে এর মান 6 হয় তাহলে রেখা দুইটি পরস্পর লম্ব হবে। কি বুঝতেছো বাচ্চারা? দেখো এই যে দুইটা রেখা পরস্পর লম্ব হবে কখন, বা দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে কখন, কন্ডিশন দিয়ে যে মান নির্ণয়গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসেই পরীক্ষায়। তুমি যে অ্যাডমিশন দিবা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টাইপ দিয়ে প্রশ্ন পাবাই। কি বুঝতেছো? তো তোমরা বুঝতেই পারছো ক্লাস দেখে যে আজকের ক্লাসে যেগুলো পরীক্ষায় আসার মতো, যে পরীক্ষায় চলে আসবে, পরীক্ষার হলে বসেই তুমি এগুলো কমন পাবা, সেই টাইপগুলোই কিন্তু আজকে তোমাদের পড়ানো হচ্ছে। আজকে কিন্তু এগুলোই তোমাদের পড়ানো হচ্ছে। কি বুঝতেছো? এবার আমরা পরবর্তী টাইপে চলে আসি। দেখো যে পরবর্তী টাইপ হচ্ছে লম্ব দূরত্ব টাইপ। লম্ব দূরত্ব টাইপ, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দেখো মনে করো এখানে একটা পয়েন্ট 4 - 2, এই পয়েন্ট থেকে একটা রেখা, সেই রেখাটা হচ্ছে এটা 5x + 12y - 3 = 0। এই পয়েন্ট থেকে রেখার লম্ব দূরত্ব এটা হচ্ছে d। তো একটা বিন্দু থেকে একটা রেখার যদি আমরা লম্ব দূরত্ব বের করি তাহলে লম্ব দূরত্ব মানটা কত হবে, মানটা হচ্ছে এখানে যে রেখার সমীকরণটা আছে না, এক্স আর ওয়াই এর জায়গায় এই পয়েন্টটা বসাই দিবা, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে কি পাচ্ছি আমরা দেখো যে 5 × 4 + 12 × -2 আর মাইনাস হচ্ছে 3 এর সাথে মডুলাস, কারণ দূরত্ব ঋণাত্মক হতে পারে না, ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার, তাহলে এখানে 5² যোগ ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে হচ্ছে 12²। এখন তুমি যা পাবা এটাই হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এখানে পাচ্ছি কত, 20 -24 -3 তার সাথে মডুলাস ডিভাইডেড বাই √25 প্লাস হচ্ছে 144। তাহলে এখান থেকে টোটাল তুমি যা পাচ্ছ সেটাই আমাদের উত্তর। তাহলে কত হচ্ছে দেখো যে 7, এখানে হচ্ছে কত 24 আর 3, তাহলে 7 27, তাহলে -7 মানে মডুলাস দিয়ে দিলে 7 হয়ে যায়, আর এটা হচ্ছে কত ডিভাইডেড বাই 13। এই হচ্ছে আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে একটা বিন্দু থেকে রেখা লম্ব দূরত্ব আমরা বের করতে পারবো তো এখন, তাই না? আমরা কিন্তু অবশ্যই এটা বের করতে পারবো। এবার আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাই। দেখো যে এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি এটা হয় তাহলে কে এর মান কত। এখন রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলেছে, তো আমরা দেখব যে রেখা দুইটা কি। দেখো যেহেতু এই অংশ আর এই অংশ সমান, তাহলে একই হলে কি হয়, রেখা দুইটা সমান্তরাল হয়ে যায়। অর্থাৎ মনে করো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখাটা হচ্ছে x + by প্লাস হচ্ছে c1 = 0, এটা হচ্ছে x + by প্লাস হচ্ছে c2 = 0। এখন দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বলেছে, মধ্যবর্তী দূরত্ব বলতে এখান থেকে এই বিন্দু পর্যন্ত, এর মানটাই হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব। তো তোমাকে যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে আমাদের ফর্মুলা হচ্ছে
C1 মাইনাস C2 তার সাথে মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার যোগ b স্কোয়ার। জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে আমাদের দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি দেখো, যে এটা হচ্ছে 4 আর এটা কত 3। তাহলে আমরা যদি বলি যে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব এখানে বলে দেওয়া আছে 1/5, তাহলে 1/5 ইকুয়াল দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব মানে এটা ডি এর মান, তাহলে 1/5 ইকুয়াল তাহলে 4 - 3 মডুলাস ডিভাইডেড বাই x এর সহগের স্কোয়ার যোগ y এর সহগের স্কোয়ার, কারণ আমাদের কি মান চেয়েছে, কে এর মান চেয়েছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারি যে 1/5 ইকুয়াল এখানে কত 1 ডিভাইডেড বাই 9 প্লাস কে স্কোয়ার এটা। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, উভয় পক্ষ থেকে লব 1 যেহেতু এটা বাতিল, বা কোনাকুনি গুণ করে দাও, তাহলে রুট ওভার 9 প্লাস কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 5। এখন যদি তুমি এটাকে বর্গ করো তাহলে হচ্ছে 9 প্লাস কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25, এটা আমরা পেলাম। এখন তুমি যদি এখান থেকে মান বের করতে চাও, আমি সূত্রটা মিশাই দিই। এখন এখান থেকে মানটা কত হচ্ছে দেখো, এখান থেকে মানটা কত হচ্ছে, আমরা এখান থেকে কে স্কোয়ারের মান যদি বের করি তাহলে কত হচ্ছে 16, অতএব কে ইকুয়াল প্লাস মাইনাস 4, এইটাই হচ্ছে আমাদের উত্তর। 25 থেকে যদি 9 বাদ দাও 16কে রুট ওভার করলে প্লাস মাইনাস। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে দেখো যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব এটা আমরা বের করে ফেলেছি, তাই না? এবার আমরা চলে যাই, আমাদের পরবর্তী টাইপ হচ্ছে প্রতিবিম্ব টাইপ। খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট প্রতিবিম্ব টাইপ, যে বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব এত, তার স্থানাঙ্ক কত। একটা জিনিস খেয়াল করো, এখন এখানে আমরা যে জিনিসটা দেখব, এখানে মনে করো একটা পয়েন্ট, এটা হচ্ছে 2, 3, আর এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব এটা হচ্ছে সাপেক্ষ বিন্দু xy, আর প্রতিবিম্বটা হচ্ছে 4, 5। ওকে, তো এটা মনে করো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন একটা জিনিস মাথায় রাখো, যে বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব, অর্থাৎ যেটা সাপেক্ষ বিন্দু, মনে করো এই বিন্দুর সাপেক্ষ, এটা স্থির থাকবে, সাপেক্ষ বিন্দু স্থির, এই চেঞ্জ হবে না। এখন এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব বের করতে হবে না, তাহলে যার সাপেক্ষে বের করতে হবে, এই যে বিন্দুর প্রতিবিম্ব বের করব, এখান থেকে সাপেক্ষ বিন্দুর দূরত্ব যতটুকু, এই বিন্দু থেকে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব ততটুকু হবে। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখন লক্ষ্য রাখো, এর মধ্যে বলছে যে বিন্দুর সাপেক্ষে, তাহলে কার সাপেক্ষে, বি বিন্দুর সাপেক্ষে বের করবো না আমরা। তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে, দেখো এ সি এর মধ্যবিন্দু হচ্ছে সি। তাহলে আমরা যদি মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করি তাহলে এক্স ইকুয়াল কত 2 + 4 ডিভাইডেড বাই 2, তাহলে অতএব এক্স ইকুয়াল আমরা কত পাচ্ছি 3। যদি আমরা ওয়াই এর মান বের করি, দেখো এখান থেকে আমরা যদি ওয়াই এর মানটা বের করি, যে ওয়াই ইকুয়াল তাহলে কত হচ্ছে 3 + 5/2, অতএব ওয়াই ইকুয়াল হচ্ছে কত 4। তাহলে এটাই আমাদের কিন্তু বিন্দুর স্থানাঙ্ক। কার বিন্দুর স্থানাঙ্ক? যে বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু। তাহলে একটা বিন্দুর সাপেক্ষে যখন বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলবে, আমরা মধ্যবর্তী মানে মধ্যবিন্দুর যে সূত্র, ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই মানটা বের করতে পারি। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? দেখো সরলরেখা নিয়ে তোমরা অনেক ভয়ে ছিলা, তাই না? বাট শুধুমাত্র সমস্ত ভয় কিন্তু আমি দূর করে দিচ্ছি, তোমরা শুধু আমার সাথেই থাকো। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকে, এবং তোমাদের বন্ধুদেরকে জানাই দাও। তোমরা আমার পেজটা ফলো দিয়ে রাখো, ইনশাল্লাহ অ্যাডমিশান পর্যন্ত, লাস্ট অ্যাডমিশান পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো। তোমাদের অ্যাডমিশানের জন্য গাইডলাইন, যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিকগুলো আসতে পারে পরীক্ষার আগ মুহূর্তে, সেই জিনিসগুলো তোমাদের দেওয়া হবে। আর সাথে তো তোমাদের একটা কম্প্যাক্ট সাজেশন থাকছে, যেই সাজেশনটা থেকেই তোমরা সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবা। এবার আমরা চলে আসবো আমাদের হচ্ছে প্রতিবিম্ব টাইপের পরে। এটাও দেখো একটা প্রতিবিম্ব টাইপ, যে বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। তো এখান থেকে এটাও প্রতিবিম্ব টাইপ। দেখো মনে করো এই বিন্দু, খেয়াল করো যে এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এটা দেওয়া আছে, তাই না? এখন আমাদের বিন্দু যেটা দেওয়া আছে যে -1, 6, এটা কোন চতুর্ভাগে বলো তো? দ্বিতীয় চতুর্ভাগে না? তাহলে পয়েন্টটা হচ্ছে এটা, যে -1 আর 6। এখন এই পয়েন্টের সাপেক্ষে যদি আমাদের এখান থেকে আমাদের হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে, তাহলে প্রতিবিম্বটা এখান থেকে অক্ষ থেকে মধ্যবর্তী সমান দূরত্বে এই জায়গাতে প্রতিবিম্ব হবে। এক্স অক্ষ মানে এক্স অক্ষ বরাবর চলে যাবে। তাহলে প্রতিবিম্ব এই চতুর্ভাগে কি হচ্ছে বলো তো? -1 - 6
কি বুঝতেছো ব্যাপারটা? আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলে তাহলে এখান থেকে ওয়াই অক্ষের দিকে ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে প্রতিবিম্ব হবে। তাহলে ওয়াই অক্ষের প্রতিবিম্বটা কি হচ্ছে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে যদি হয় দুইটাই পজিটিভ, তাহলে 1 আর 6। কি বোঝা গেল? তাহলে দেখো -1 6 বিন্দুর প্রতিবিম্ব এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে আমরা যদি বলি তাহলে এক্স অক্ষের সাপেক্ষে আমাদের কত উত্তর? -1 -6। ওয়াই অক্ষের সাপেক্ষে যদি বলা হয় তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের প্রতিবিম্ব কত হচ্ছে 1,6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই প্রতিবিম্ব টাইপ এটাও অনেক গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। এবার চলে আসো আমাদের হচ্ছে লাস্ট টাইপ, সেটা হচ্ছে টাইপ 15, যেটা হচ্ছে তিনটি সরলরেখা সমবিন্দু। তিনটা সরলরেখা সমবিন্দু বলতে তিনটা রেখা একটা বিন্দু দিয়ে যদি অতিক্রম করে। তো তিনটা সরলরেখা যদি সমবিন্দু হয় তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে রেখার চলকের সহগ এবং ধ্রুবক এগুলোর দ্বারা গঠিত নির্ণায়ক এর মান হবে 0। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -3 আর ধ্রুবক হচ্ছে 2। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে 1, তারপরে -6, তারপরে হচ্ছে 3। তৃতীয়টার ক্ষেত্রে দেখো 1, তারপরে এ, তারপরে হচ্ছে কত দেখো 0, ধ্রুবক নাই মানে 0, এর নির্ণায়ক হচ্ছে কত 0। এখন এটাকে ডিটারমিনেট করে তুমি এর মান বের করবা, তাহলে কি হবে আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাব। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা এটাকে মূল নিয়মে নির্ণয় করতে পারি। তুমি যদি মনে করো আমি এটাকে সূত্রের মাধ্যমে বের করব সেটাও বের করতে পারো। তাহলে আমরা যদি 1 নিই তাহলে প্রথমটা প্লাস সারিবাদ কলামবাদ, তাহলে 0 -3, তাহলে মাইনাস হচ্ছে 3a। এরপরে দেখো আমরা এখানে একবারই নিয়ে নিব এটা, ঠিক আছে। এরপরে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মাইনাস আর মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এখান থেকে সারিবাদ কলামবাদ, তাহলে আমরা কি পাচ্ছি 0 -2, তাহলে এখানে থাকে কত -2, এরপরে প্লাস হচ্ছে 2। ওকে, সারিবাদ কলামবাদ, তাহলে এ মাইনাস আর মাইনাস, তাহলে +6, এ +6 ইকুয়াল হচ্ছে কত 0। এখন একটা জিনিস খেয়াল করো, টোটাল আমরা সলভ করে কি পাচ্ছি এটা আমরা দেখি। তাহলে এখানে পাচ্ছি কত -3a, আর এখানে পাচ্ছি কত -6, এবার এখানে পাচ্ছি দেখো +2a প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0। তাহলে টোটাল এখান থেকে হচ্ছে -a ইকুয়াল মাইনাস হচ্ছে 6। তাহলে অতএব আমরা a এর মান কত পাচ্ছি? a ইকুয়াল হচ্ছে 6। এইটাই আমাদের উত্তর। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে দেখো যে তিনটা রেখা যদি সমবিন্দু হয় এর মান বের করতে বলে বা কোনো কিছুর মান বের করতে বলে, আমরা জাস্ট নির্ণায়ক ইকুয়াল 0 ধরে আমরা মানটা বের করে নিব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রত্যেকে। আচ্ছা, আমাদের টাইপ মোটামুটি কমপ্লিট। এখান থেকে আরও একটা টাইপ আসে পরীক্ষায়, জাস্ট ওই টাইপটা তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে যে একটা সরল রেখার সমীকরণ, এটা মনে করে দেওয়া আছে ax + by + c = 0। এখন আমাদের এখান থেকে বলা আছে যে এই সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণটি বের করো, যেটা একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে। যে এখানে মনে করো x1 y1 এই বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এবার যদি আমাদের সমান্তরাল রেখার সমীকরণটা বের করতে বলে, সমান্তরাল রেখার সমীকরণ, যে নিচের কোনটি সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ হলে তুমি কি করবা, এই বিন্দুটা দিয়ে আমাদের অপশানে 4টা মান থাকবে না, বিন্দুটা দিয়ে টেস্ট করাবা, যেটা মিলে যাবে মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে সেটাই উত্তর। অথবা তুমি একটা কাজ করতে পারো, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারো, যে সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x + by ইকুয়াল a × x1 + b × y1। অর্থাৎ এটা সলভ করে তুমি যা পাবা এটাই সমান্তরাল রেখার সমীকরণ। অর্থাৎ এখানে যে মানটা দেওয়া থাকবে এই মানটা বাম পক্ষে রেখে দিলা, এই অংশটুকু এখানে বসাবা, শুধু x এর জায়গায় x1, y এর জায়গায় y1, মানে এই পয়েন্টটা এখানে বসাই দিবা, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ বের হয়ে যাবে। কি বুঝতেছো ব্যাপারটা? যেমন মনে করো আমি যদি এখন বলি যে এটা হচ্ছে 2x + 3y - 1 = 0। এখন এই যে বিন্দু, এই বিন্দুটা মনে করো যে এখানে দিয়ে দিলাম 2, 3 বিন্দুগামী। তাহলে আমরা যদি এখন সমান্তরাল রেখার সমীকরণটা বের করতে চাই, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ হবে 2x + 3y = 2 × 3 + 3 × 3। তাহলে এখান থেকে টোটাল আমরা কত পাচ্ছি? 2x + 3y, তাহলে 4 আর 9, তাহলে কত হচ্ছে 13, তাহলে -13 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের সমান্তরাল রেখার সমীকরণ। দেখো তুমি যদি অপশানটা টেস্ট করো, এই যে বিন্দুটা দেওয়া আছে না, অপশানে কিন্তু 4টা সমীকরণ থাকবে। যদি বের করো এটা x এর মান y এর মান, এখানে বসাও, x এর জায়গায় y এর জায়গায়, আর -13 হবে, 0 চলে আসবে। এটা আমাদের উত্তর হয়ে গেল। কি বুঝতেছো ব্যাপারটা? এবার যদি এখান থেকে মনে করো যে লম্ব রেখা আছে,
লম্বরেখা সমীকরণ একইভাবে অপশান টেস্ট করবা, যেগুলো দেখবা যে বিন্দুগামী হবে সবগুলো অপশান টেস্ট করবা। যেমন এখান থেকে মনে করো এটা একটা সরলরেখা সমীকরণ, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের লম্বরেখা সমীকরণ, যেটা একটা বিন্দুগামী, x1 y1। এটা হচ্ছে আমাদের লম্বরেখার সমীকরণ, লম্বরেখার সমীকরণ। ওকে, এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ। তো লম্বরেখার সমীকরণ যদি বের করতে বলে, জাস্ট আমরা জানি যে একটা সরলরেখা যখন লম্বরেখার সমীকরণ বের করবা, এই অংশটুকু চেঞ্জ হবে। সূত্রটা মনে রাখবা, এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর সহগটা এক্স এর কাছে আসবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি bx মাইনাস এ ওয়াই ইকুয়াল, আবার দেখো b ইন্টু এক্স ওয়ান মাইনাস এ ইন্টু ওয়াই ওয়ান। জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। ওকে, অর্থাৎ কি অ্যাপ্লাই, আবার বলছি দেখো, bx মাইনাস এ ওয়াই ইকুয়াল বি ইন্টু এক্স ওয়ান মাইনাস এ ইন্টু ওয়াই ওয়ান। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলে আমাদের লম্বরেখার সমীকরণ বের হয়ে যাবে। কি সূত্রটা কি বুঝতেছো তোমরা? আমরা একটা এক্সাম্পল দিই, তাই না? আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই। দেখো এটা হচ্ছে একটা 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। এখন এই রেখার একটা লম্বরেখার সমীকরণ বের করবো আমরা, যেটা কত বিন্দুগামী? 2, 3 বিন্দুগামী। তাহলে এটা যদি লম্বরেখার সমীকরণ হয়, লম্বরেখার সমীকরণ টাইপটা আমি একটু দেখাই দিলাম, কারণ এটাও আসতে পারে লম্বরেখার সমীকরণ বা সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এখানে আমরা বলতে পারি কি, দেখো তো 3x মাইনাস 2y ইকুয়াল, তাহলে 3 ইন্টু 2, আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি মাইনাস 2 ইন্টু 3। তাহলে টোটাল তুমি কত পাচ্ছ? 3x মাইনাস 2y। তাহলে এখানে হচ্ছে 6 মাইনাস 6, তাহলে কি হচ্ছে? 0। তাহলে এটা আমাদের হচ্ছে লম্বরেখা সমীকরণ। কি বুঝতেছ? দেখো আমরা সরল রেখার যে টাইপগুলো আলোচনা করলাম, জাস্ট তোমরা ভাই এই টাইপগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, একটু বেশি বেশি প্র্যাকটিস করো। অনেক প্রবলেম সলভ করতে হবে, অনেক এক্সাম্পলগুলো তোমাকে সলভ করতে হবে। তো আমার যে সাজেশান পিডিএফ দেওয়া আছে, সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে। জাস্ট পরীক্ষার আগে তুমি সেই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পেয়ে যাবা। এতটুকু আমি তোমাকে বলতে পারি। আমরা খুব দ্রুত, হয়তোবা মোটামুটি 20 থেকে 22 তারিখের বা 20-25 তারিখের মধ্যেই 25 তারিখের মধ্যেই সাজেশানটি লঞ্চ হবে। এবং এই সাজেশানটি তোমরা কালেক্ট করবা, সাজেশানগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং আমি তোমাদের টোটাল 12 থেকে 13টা মতো ক্লাস নিব। এবং এই ক্লাসগুলোর যে টপিকগুলো, বেসিকগুলো থেকে, এই বেসিকগুলোকে পুঁজি করে তুমি শুধু আমার সাজেশানটা সলভ করবা, আর কিছুই লাগবে না তোমার। এইগুলো থেকেই তুমি চান্স পেয়ে যাবা। তাহলে জাস্ট শুধু সোহেল ম্যাথ একাডেমির প্রতি তোমরা ভরসা রাখো। তোমাদের লাস্ট এক্সাম পর্যন্ত আমি আছি, লাস্ট এক্সাম পর্যন্ত। বুঝতেছ? তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।